আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে অষ্টমবারের মতো চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই সাবজেক্টটির 8 নম্বর লেকচারটি নিয়ে। ভাবতে অবাক লাগছে যে আমরা এত তাড়াতাড়ি একদম শেষের দিকে এসে পড়েছি। 8 নম্বর লেকচারে আমরা আজকে এসে পড়েছি। অর্থাৎ তোমরা জানো যে আমরা আগেই বলে দিচ্ছিলাম প্রথম লেকচারে যে প্রথম 8টা লেকচার হবে কিন্তু আমার বিপণন রিলেটেড এবং পরের 3টা আমার হবে উৎপাদন ব্যবস্থাপনা রিলেটেড। তার মানে হচ্ছে আজকের লেকচারটা হচ্ছে আমার বিপণনের শেষ লেকচারটি। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেখে আজকে পড়াটা শুরু করে দিই। তোমরা এই 8টা ক্লাসে আমার সাথে থাকতে থাকতে বা আমার সাথে এরকম পরিচিত হতে হতে কিন্তু তোমরা জেনে গিয়েছো আমার নাম, আমি কোথায় পড়ি, কোন ডিপার্টমেন্টে অ্যান্ড এভরিথিং। সো আমি তাও একটু বলে দিই, আমার নাম হচ্ছে তারানা তারান্নুম রোশান। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমি হচ্ছে মূলত এখানে তোমাদেরকে হেল্প করবো যে তোমরা কিভাবে করে মার্কেটিং সাবজেক্টটিকে অ্যাডমিশন টেস্টের জন্য একদম আয়ত্তে নিয়ে আসতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমার ক্যামেরাটিকে অফ করে দিয়ে আমরা আজকে লেকচারটি শুরু করে দিই। আচ্ছা, ক্যামেরাটা অফ করে দিলাম এবং জানো যে আমি আমার এটা অন করে দিই। ওকে, সো আজকের লেকচারটা আমরা একটু দেখে নিই। আজকের লেকচার নাম্বারটা হচ্ছে 8 নাম্বার লেকচার। ওকে, কি পড়বো? বিপণন প্রসারের হাতিয়ার সমূহ সম্পর্কে পড়বো। এতদিনে কিন্তু আমরা জেনে গিয়েছি বিপণন প্রসার কাকে বলে, কি আসে বিষয় বৃত্তান্ত সবই জানি। এখন আমরা জানবো যে বিপণন প্রসারের কিছু ওয়েপন্স বা হাতিয়ার রয়েছে, সেগুলোকে কিভাবে এক একটা কোম্পানি নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বিল্ড আপ করার জন্য কিভাবে সেগুলোকে ইউজ করে থাকে। তো আজকে আমরা মূলত কি জানবো? বিপণন প্রসারের হাতিয়ার সমূহ সম্পর্কে। ওকে ওকে সো দেখো, এক নজরে বিজ্ঞাপন কাকে বলে, ব্যক্তিক বিক্রয় কি, বিক্রয় প্রসার কি, জনসংযোগ বলতে কি বোঝায়, ও সরাসরি বিপণন বা প্রত্যক্ষ বাজারজাতকরণ কি, সেটা আমরা একটু জানি এক নজরে। ওকে, তাহলে দেখো প্রথমটা হচ্ছে আমার বিজ্ঞাপন। ওকে, এক্ষেত্রে অর্থ প্রদত্ত প্রক্রিয়ার পণ্য দ্রব্য সমূহ সেবা কর্মাদি এবং মতাদর্শ জনগণের নিকট পরিচিত করানো হয় এবং জনসাধারণকে তা পেতে প্রলুব্ধ করা হয়, যেমন রেডিও, টিভি, সংবাদপত্র, সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি। ওকে, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে একটু বলি, আজকের লেকচারটা কিন্তু কনসেপ্টের লেকচার না। মানে এগুলা কিন্তু তুমি আজকে আমরা যা যা পড়বো সেগুলো কিন্তু তোমার এখানে কনসেপ্ট ক্লিয়ারটার চেয়েও বেশি রয়েছে। তুমি কতটুকু মনে রাখতে পারো সেটার উপর ডিপেন্ড করে। আমি যদি একটু ভেঙে একটু বলি তাহলে হচ্ছে যে আগে আমাদের যে লেকচারস গুলো ছিল সেগুলো হচ্ছে না মোটামুটি একটু কনসেপচুয়ালাইজ জিনিসপত্র আমাদেরকে পড়তে লাগতো। যে কনসেপ্টটা ক্লিয়ার হলো তো আমি তখন হচ্ছে যে কোনো একটা এমসিকিউ দেখে অ্যান্সার করতে পারতেছি। এইখানে সেগুলো হচ্ছে কি তোমাকে না একটু মনে রাখতে হবে বিষয়গুলা। ঠিক আছে, এখানে একটু মেমোরাইজিং এর কিছু বিষয় আছে। তো এর জন্য যেখানে তোমাকে একটু বোঝাতে হবে সেখানে আমি বোঝাবো এবং যেখানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে সেই জিনিসগুলো আমি জাস্ট এমনি গো থ্রু করবো। ওকে ওকে আচ্ছা, তো আমরা প্রথমে জেনে নিলাম যে বিজ্ঞাপন কি, তা আরেকবার যদি একটু পড়ি সেটা কি। এই ক্ষেত্রে অর্থ প্রদত্ত প্রক্রিয়ার পণ্য দ্রব্য সমূহ সেবা কর্মাদি এবং মতাদর্শ কি করতে হয়, জনগণের নিকট পরিচিত করানো হয়। ওকে, এবং জনসাধারণকে তা পেতে প্রলুব্ধ করা হয়, অর্থাৎ জনগণ মানে কাস্টমার যারা, তারা যাতে আমার এই প্রোডাক্টটার প্রতি একটা আকৃষ্ট ফিল করে বা তারা যাতে একটু ইন্টারেস্ট হয় আমার প্রোডাক্টটা কেনার জন্য, এইসব জিনিসপত্র আমাকে করা হয় কোথায়? বিজ্ঞাপনের মাধ্যমে। যেমন দেখো রেডিও, টিভি, সংবাদপত্র, সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি। এরপর দেখো ব্যক্তিক বিক্রয় কি, যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ার বিক্রেতা উপস্থিত হয়, ক্রেতাকে তার পণ্যদ্রব্য সম্বন্ধে আগ্রহী করে গ্রাহককে পরিণত করতে সক্ষম হয়, তাকে ব্যক্তিক বিক্রয় বলে। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে একটা বিশেষ কৌশল বা প্রক্রিয়া যেটার মাধ্যমে কি করে, বিক্রেতা কিন্তু সরাসরি উপস্থিত থাকবে ওকে ক্রেতার সামনে এবং তখন সে ক্রেতাকে সে পণ্যটা সম্পর্কে কিন্তু বোঝাবে যে আমার পণ্যতে এই সুবিধা রয়েছে এবং তাকে কিন্তু আগ্রহী করে তুলবে যাতে সে পণ্যটা কিনে ফেলে বা কেনার চিন্তাও যাতে আনে মনে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যক্তিক বিক্রয়, যেমন বিক্রয় কর্মী বা সেলসম্যানশিপ। ওকে, এরপরে দেখো বিক্রয় প্রসার। এখানে কি হবে, পণ্য বা সেবা বিক্রয় বাড়ানোর জন্য যে স্বল্প মেয়াদী কৌশল গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে।
যেমন দেখো নমুনা পণ্য, অর্থাৎ যে আমরা স্যাম্পল পাই না মাঝে মধ্যে কিছু কিনলে, সেটা কিন্তু তোমার বিক্রয় প্রসার। এটা হচ্ছে কি বিক্রয় বাড়ানোর জন্য স্বল্প মেয়াদী কৌশল যখন গ্রহণ করে কোনো মার্কেটার, সেটাকে কি বলে বিক্রয় প্রসার বলে। যেমন নমুনা পণ্য, বার্তা প্রদান, মেলা বা প্রদর্শনী, বিক্রয়োত্তর সেবা, সমাজ কল্যাণ ইত্যাদি। এরপর দেখো প্রচার বা জনসংযোগ, সাধারণভাবে বিনা অর্থ ব্যয় কোনো প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি বা এর পণ্য বা এর সেবা চাহিদা বৃদ্ধির উদ্দেশ্যে গণমাধ্যমে যে তথ্য তুলে ধরা হয় তাকে প্রচার বা জনসংযোগ বলে। যেমন দেখো টিভিতে কোনো রোগ সম্পর্কে ডাক্তারের কোনো কোম্পানির ওষুধ কেনার পরামর্শ। প্রচার বা জনসংযোগ যেগুলো, সেগুলো হচ্ছে সাধারণভাবে তোমার বিনা অর্থ ব্যয় হয়ে থাকে, ঠিক আছে। মূল উদ্দেশ্য থাকে কোনো প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা বা হচ্ছে তোমার সেই পণ্যটা বা সেবার চাহিদা বৃদ্ধি করানোর জন্য। ওকে, আচ্ছা। এরপর দেখো আরেকটা হচ্ছে সরাসরি বিপণন বা প্রত্যক্ষ বাজারজাতকরণ বলা হয়, বা ডিরেক্ট মার্কেটিং ও বলা হয়। তো সরাসরি বিপণনে কি হবে, এই ক্ষেত্রে বিক্রেতা সরাসরি ক্রেতাকে পণ্য ক্রয় আহ্বান জানায়, যেমন অনলাইন মার্কেটিং, ইমেল মার্কেটিং ইত্যাদি। ওকে, আচ্ছা। সো এই ছিল হচ্ছে আমার মূলত এক নজরে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, সরাসরি বিপণন, এগুলা বলতে কি বোঝে এগুলো, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। তার আগে একটু জানি যে মার্কেটিং প্রমোশনের গুরুত্বটা কি আসলে। এই গুরুত্বটাকে আমি একটু সহজভাবে বোঝার জন্য দুটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। সো অর্থনৈতিক গুরুত্বতে দেখো কি আছে, এটা একটা অর্থনৈতিক একটা সামাজিক। তো অর্থনৈতিক গুরুত্বতে চাহিদা সৃষ্টি বা বৃদ্ধি, বিক্রয় মুনাফা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, বৃহদায়তন উৎপাদন, প্রতিযোগিতা মোকাবেলা, সুনাম সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। সো যদি তোমার কোনোখানে যদি এরকম আসে যে সুনাম সৃষ্টি মার্কেটিং প্রমোশনের কোন ধরনের গুরুত্ব, ওকে, তখন তুমি বলবা অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে। সরি, কোশ্চেনটা এরকম আসবে যে সুনাম সৃষ্টি মার্কেটিং প্রমোশনের কোন ধরনের গুরুত্বের মধ্যে পড়ে, তখন তুমি বলবা অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে। তো মাঝে মধ্যে তোমরা এইচএসসি তো দেখবা যে এরকম করে না, মানে ভিতর থেকে একটা এমসিকিউ দিয়ে বলবে কি যে এটা কোন ধরনের গুরুত্বের মধ্যে পড়ে, অর্থনৈতিক নাকি সামাজিক না কোন ধরনের। তো তখন এই যে এর জন্য হইতেছে তোমাকে এরকম ভিতরের গুরুত্বগুলো একটু পড়বা এবং সবসময় প্রত্যেকটা সাবজেক্টের এরকম ভাগ করে নিবা যে অর্থনৈতিক কোনগুলা, সামাজিক কোনগুলা, বা ধরো অনেক সময় থাকে যে ব্যক্তিগত কিছু গুরুত্ব থাকে, সেগুলাও তুমি ওখানে তুলে ধরবা, এরকম ভাগ করে নিবা আসলে। সো অর্থনৈতিক গুরুত্বগুলো যদি একবার দেখি তাহলে হচ্ছে কি চাহিদা সৃষ্টি বা বৃদ্ধি, বিক্রয় মুনাফা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, বৃহদায়তন উৎপাদন, প্রতিযোগিতা মোকাবেলা, সুনাম সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। আচ্ছা, এবার দেখো আমার সামাজিক গুরুত্বগুলোতে কি কি আছে। সামাজিক গুরুত্বের মধ্যে আছে হচ্ছে অবহিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি, শিক্ষামূলক প্রকৃতি, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস, জাতীয়তাবোধ, সৃষ্টি বা ক্ষতিকর পণ্য ক্রয়ে উৎসাহিত করা। ওকে, সৃষ্টি ক্ষতিকর পণ্য ক্রয়ে উৎসাহিত করা। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পণ্য আছে বুঝছো যে মার্কেটে রয়েছে, তো সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকারক। তো তখন একটা প্রপার মার্কেটিং প্রমোশনের মাধ্যমে কিন্তু যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক সেগুলো কিন্তু মানুষকে কেনা বেচার থেকে বা কেউ কাস্টমাররা যাতে সেই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ফিল না করে সেগুলোর জন্য কিন্তু প্রমোশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমরা রিসেন্টলি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে কিন্তু দেখে থাকবা। যেমন আমি কোনো কোম্পানি বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের নামটা উল্লেখ না করে যদি একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি তোমরা দেখতে পাবা যে একটা অ্যাডভার্টাইজমেন্ট খুব প্রচলিত, সেটা হচ্ছে যে একজন বাংলাদেশি নায়িকা, সে বসে থাকে একটা সোফাতে, তো সে হচ্ছে বলতে থাকে যে অনেক ধরনের কেমিক্যাল বা মনে করো হার্মফুল কেমিক্যাল যুক্ত কিছু স্কিন প্রোডাক্টস বাজারে এসে পড়ছে কিন্তু, হ্যাঁ। সো আপনারা এগুলা থেকে হচ্ছে বিরত থাকুন এবং এগুলা কিন্তু ইউজ করবেন না। এটা কিন্তু এই যে তোমার সামাজিক গুরুত্বের মধ্যে পড়ে, কোনটার মার্কেটিং প্রমোশনে। উনিও কিন্তু অন্য একটা কোম্পানির আসলে প্রমোশন করে ওখানে, কিন্তু তার আগে সে কি করলো, সৃষ্টি ক্ষতিকর পণ্য ক্রয় কিন্তু অনুৎসাহিত করে ফেললো। তাহলে এটা হচ্ছে আমার মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্বের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা।
এরপরে দেখো বিপণন প্রসার, এটা বলতে আসলে কি বোঝায় এটা আমরা জানবো। মানে মার্কেটিং প্রমোশন যতক্ষণ আমরা বলতেছিলাম যে এক নজরে দেখলাম, দেন আমরা দেখলাম যে গুরুত্বটা কি, তাহলে এই মার্কেটিং প্রমোশন বলতে কি বোঝায় বা এই মার্কেটিং প্রমোশনের হাতিয়ার গুলো কি কি থাকে আসলে। তো একটু দেখিনি, সেটা হচ্ছে যে কোম্পানি তার পণ্যের সুবিধাবলী সম্পর্কে লক্ষ্যস্থিত গ্রাহকদের অবহিতকরণ এবং তাদের উক্ত পণ্য ক্রয় করার জন্য যে সকল যোগাযোগ কার্যক্রম গ্রহণ করে তাকে বিপণন প্রসার বলে। মার্কেটিং প্রমোশন হচ্ছে পণ্যের বিক্রয় বৃদ্ধির পদক্ষেপ। কিসের পদক্ষেপ? পণ্যের বিক্রয় বৃদ্ধির পদক্ষেপ। মার্কেটিং প্রমোশনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতারা পণ্য সম্পর্কে অবহিত এবং পণ্য ক্রয় প্ররোচিত হয়। মার্কেটিং প্রমোশন ক্রেতারা ক্রয় আচরণ ও মনোভাব পরিবর্তন করে। ওকে, আচ্ছা এখানে আসলে একটা ভুল হয়েছে, মার্কেটিং প্রমোশনের মাধ্যমে ক্রেতারা হবে। ওকে, এখানে যেহেতু আমি লিখতে পারতেছি না ঠিক মতো করে, আমার বাংলা হ্যান্ডরাইটিং এই জায়গাতে খুব বাজে দেখা যায়, সো আমার মনে হয় যে স্টুডেন্টরা মুখে বললে যা বুঝবে লিখে দিলে কিচ্ছু বুঝতে পারবে না। সো এই জায়গাতে হবে হচ্ছে মার্কেটিং প্রমোশনের মাধ্যমে হবে। ওকে, সেই জন্য উপর দিয়ে লিখে দিলাম যে উপরে যে মাধ্যমে আছে এটা তুমি এখানে বসাই নিবা। মার্কেটিং প্রমোশনের মাধ্যমে কি হয়? ক্রেতারা ক্রয় আচরণ ও মনোভাব পরিবর্তন করে। ওকে, তোমরা কিন্তু জানো ক্রয় আচরণটা কি বা মনোভাব এগুলা কিভাবে চেঞ্জেস আনতে লাগে, এগুলো তোমরা জানো। আচ্ছা এরপর দেখো মার্কেটিং প্রমোশনের হাতিয়ার কয়টি? 5টি। হাতিয়ার 5টি, যথা বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ মার্কেটিং, যেটা আমরা একদম প্রথম দিকেই কিন্তু পড়লাম যে ওই যে এক নজরে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ বা প্রচার, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ মার্কেটিং, এটা যেমন প্রথমেই একটু পড়ে নিলাম। ঠিক আছে, এগুলা আর একটু ইলাবোরেট ওয়েতে পড়ার আগে দিয়ে চলো একটুখানি জেনে নিই যে একটা কোম্পানি বা একজন মার্কেটার কখন হচ্ছে কোন পণ্যের জন্য বা কোন সিচুয়েশনের জন্য কোন হাতিয়ারটা ইউজ করবে। সো এটা কিন্তু আমাদের এই হাতিয়ারগুলো ডেসক্রিপটিভ ওয়েতে জানার আগে কিন্তু এটা আসলে আমাদের জানা উচিত যে একজন মার্কেটার তার নিজস্ব মার্কেটিং প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলোর জন্য কোন সময় কোন হাতিয়ারগুলা ব্যবহার করে। আচ্ছা এটাই হচ্ছে এটা প্রমোশন মিশ্রণের ধরনের প্রভাব বিস্তারকারী উপাদান। এই কথাটা মানে হচ্ছে ওই যে হাতিয়ারগুলো আমরা দেখলাম এটা হচ্ছে আমরা কখন কোথায় ব্যবহার করব সেটা নিয়ে। দেখো প্রথম যে উপাদানটা আমাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে প্রমোশন বাজেট, এরপর পণ্যের জীবনচক্র, বাজার প্রকৃতি, পণ্যের মূল্য বাজারের বিস্তৃতি, ক্রেতার সংখ্যা কেমন, ক্রেতার অবস্থান কোথায়, প্রতিযোগীদের প্রমোশন মিশ্রণ কিরকম। আরেকবার যদি বলি, প্রমোশন বাজেট কেমন, পণ্যের জীবনচক্র কি অবস্থায় আছে, বাজার প্রকৃতি আমার কিরকম, পণ্যের মূল্য বাজারের বিস্তৃতি কিরকম, ক্রেতার সংখ্যা কেমন, ক্রেতার অবস্থান কেমন, প্রতিযোগীদের প্রমোশন মিশ্রণ কিরকম, এই সব কিছু আমার বিবেচনা করতে হবে। ওই হাতিয়ারগুলো কিন্তু কোথায় আমার কখন ব্যবহার করতে হবে সেই সময়। ওকে, আচ্ছা প্রথম দেখো আমার প্রমোশন বাজেট। ওকে, দেখো কোম্পানির বাজেটের পরিমাণ যদি বেশি থাকে তাহলে একই পণ্যের জন্য একই সাথে প্রমোশনের 2 বা ততোধিক উপাদান ব্যবহার করা সম্ভব, কিন্তু বাজেট কম হলে এটা সম্ভব নয়। আবার বিজ্ঞাপন মাধ্যমে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ওকে, আচ্ছা এখানে এই কথাটার মানে হচ্ছে যে বিজ্ঞাপনের কিছু মাধ্যম রয়েছে, এটা আমরা সামনে আরো ডেসক্রিপটিভ ওয়েতে জানবো। বিজ্ঞাপনের মাধ্যমগুলো যে আমরা কোন মাধ্যমে আর কি বিজ্ঞাপনটা দিব সেটাও আমার প্রভাব ফেলবে কিসের উপরে? এই প্রমোশন বাজেটের উপরে। অর্থাৎ বিজ্ঞাপনের জন্য আমি কোন মাধ্যমটা চুজ করব সেটাও ডিপেন্ড করবে আমার প্রমোশন বাজেটের উপরে। ওকে, এরপরে দেখো পণ্যের জীবন চক্র। এখানে কি হয় তোমরা জানো পণ্যের জীবন চক্র সম্পর্কে, তাও একবার যদি একটু এখানে দেখো পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে প্রমোশন কিন্তু ভিন্ন হয়। যেমন সূচনা স্তরে ব্যবহার করা হয় ব্যক্তিক বিক্রয়, অধিক বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, গণসংযোগ, সরাসরি মার্কেটিং। প্রবৃদ্ধি স্তরে ব্যবহার করা হয় প্রত্যক্ষ বাজারজাতকরণ বা যে সরাসরি মার্কেটিং, ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন। পূর্ণতা স্তরে ব্যবহার করা হয় ব্যক্তিক বিক্রয়, অধিক বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, গণসংযোগ, প্রত্যক্ষ বাজারজাতকরণ। পতন স্তরে, অর্থাৎ যেটা একদম সর্বশেষ স্তর ছিল আমার পণ্যের, পতন স্তরে প্রমোশনের হাতিয়ারগুলোর কাজ করে না।
ওকে, এই ক্ষেত্রে বাজারজাতকারীর উচিত হবে পণ্যটি বাজার থেকে তুলে নেওয়া বা বাজারে টিকে থাকতে চাইলে নতুন ভাবে ওই পণ্য উৎপাদন করে বাজারে আনা। ওকে, তোমরা জানো পতন স্তরে কি কি ঘটনা ঘটে, যে আমার মুনাফার কোটাটা একদম শূন্যে এসে পড়ে। ওকে, সো এখানে কিন্তু আস্তে আস্তে আমাকে কিন্তু পণ্যটা ইদার উঠায় ফেলতে হয় মার্কেট থেকে, না হলে ওটাকে মডিফিকেশনের মাধ্যমে আবার নতুন করে মার্কেটে ছাড়তে হয়। সো সেই জায়গাতে তো আমার কোনো রকমের প্রমোশনের দরকারই পড়ে না। এই জন্য এখানে বলছে যে পতন স্তরে প্রমোশনের হাতিয়ারগুলোর কাজ করে না। ওকে, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন স্তরে কোন কোন আমরা প্রমোশনের মিশ্রণ ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা পরে দেখো বাজার প্রকৃতি। ভোক্তা বাজারের জন্য যে প্রমোশন মিশ্রণ কার্যকর, শিল্প বাজারের জন্য কিন্তু তা কার্যকর নয়। ভোক্তা বাজারে ভোক্তাদের জানানোর জন্য ব্যাপক বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ব্যবহৃত হয়। কিন্তু শিল্প বাজারে দেখো, শিল্প বাজারে পণ্যের পরিচিতির জন্য সীমিত বিজ্ঞাপন, ব্যাপক হারে ব্যক্তিক বিক্রয় কৌশল গ্রহণ করা হয়। দেখো ভোক্তা বাজারে আমি কি করছি, ব্যাপক বিজ্ঞাপন করছিলাম, কিন্তু শিল্প বাজারে আমি সীমিত বিজ্ঞাপন করব, কিন্তু ব্যাপক হারে কি করব, ব্যক্তিক বিক্রয় কৌশল গ্রহণ করব। ঠিক আছে, পণ্যের আকৃতি দেখো, ভোগ্য পণ্যের ক্ষেত্রে বিজ্ঞাপন, প্রচার, বিক্রয় প্রসার ব্যবহৃত হয়। শিল্প পণ্যের ক্ষেত্রে কি হলো, ব্যক্তিক বিক্রয় ও প্রচার ব্যবহৃত হয়। ওকে, পণ্যের মূল্যের উপর দেখো এখন কি হয়, উচ্চ মূল্যের পণ্যের জন্য ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বলে উচ্চ মূল্যের পণ্যের জন্য ব্যক্তিক বিক্রয় কৌশল বেশি হারে ব্যবহৃত হয়। অল্প মূল্যে বিজ্ঞাপন অতি উপযোগী হয়ে থাকে। ওকে, আচ্ছা এরপর দেখো বাজারের বিস্তৃতি কিরকম সেটা আমি দেখব। বাজারের বিস্তৃতি অর্থাৎ পণ্যের ক্রেতারা কোথায় বা কত দূরে অবস্থান করছে সেটাকে বোঝায়, তাও সেটার উপর আসলে প্রমোশন নির্ধারণের প্রভাব বিস্তার করে থাকে। পণ্যের ক্রেতা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে ব্যাপক হারে বিজ্ঞাপন ব্যবহৃত হয়ে থাকে। ওকে, একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করলে তোমার তখন আসলে বিজ্ঞাপনের অধিক উপযোগী হয় না, বিজ্ঞাপনটা তখন বেশি দরকার পড়ে না। যদি একটা নির্দিষ্ট এলাকায় থাকে তখন কিন্তু তোমার মনে করো যে সরাসরি বিজ্ঞাপন বা তোমার ওই যে ব্যক্তিক বিক্রয় বিজ্ঞাপন যেটা, সেটাও কিন্তু তখন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে, পণ্যের ক্রেতা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে তখন আমরা ব্যাপক হারে বিজ্ঞাপন ব্যবহৃত হবে, কিন্তু যদি একটা নির্দিষ্ট এলাকায় যদি অবস্থান করে তখন আমার বিজ্ঞাপন আমি ব্যবহৃত করব না, তখন আমি কি করব, বিজ্ঞাপন না ব্যবহার করে আমি তখন ব্যক্তিক বিক্রয় যেটা সেটা করব। ওকে, আচ্ছা এরপর দেখো ক্রেতার সংখ্যা অবস্থান। বাজারে ক্রেতার সংখ্যা অল্প হলে এবং তারা নির্দিষ্ট এলাকায় অবস্থান করলে সেক্ষেত্রে প্রমোশন মিশ্রণের উপাদান হিসেবে ব্যক্তিক বিক্রয় অধিকতর ফলপ্রসূ হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আর যদি ক্রেতার সংখ্যা অনেক বেশি হয় এবং বিস্তৃত এলাকা অবস্থান করে তাহলে কিন্তু বিজ্ঞাপন উপযুক্ত প্রচার কৌশল হিসেবে বিবেচ্য। ঠিক যেমনি আমরা বাজারের বিস্তৃতিটাকে পড়লাম, যে যখন পণ্যের ক্রেতা এলাকা ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন আমরা বিজ্ঞাপন ব্যবহার করব, আবার যখন একটা নির্দিষ্ট এলাকা অবস্থান করবে তখন কিন্তু আমরা ব্যক্তিক বিক্রয় করব। এখানে আসলে এই জায়গাটাতে ব্যক্তিক বিক্রয় হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো প্রতিযোগীদের প্রমোশন মিশ্রণ। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিযোগীরা যে ধরনের প্রমোশন মিশ্রণ ব্যবহার করে প্রতিষ্ঠানকে ঠিক সেরকমই প্রমোশন মিশ্রণ ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করতে হয়। যেমন প্রতিযোগী কোম্পানিগুলো যদি বেশি হারে বিজ্ঞাপন দেয় তাহলে তোমার প্রতিষ্ঠানকে বিজ্ঞাপনের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, সো এই ছিল প্রমোশন মিশ্রণের ধরনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো। ওকে, আচ্ছা এখন দেখো একটা কৌশল সম্পর্কে জানবো, আসলে একটা না, এখানে আমরা দুইটা কৌশল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে মানে ধাক্কা বনাম টানা কৌশল, অর্থাৎ পুশ স্ট্র্যাটেজি ভার্সেস পুল স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা এই দুটোকে আসলে একটা স্ট্র্যাটেজি আমি প্রথমে বললাম এই কারণে যে এই দুটো স্ট্র্যাটেজির মাধ্যমে একজন বিপণনকারী কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে থাকে, মার্কেটিং এর প্রমোশনাল স্ট্র্যাটেজি সে নিয়ে থাকে এই দুটাকে মিক্সড করে। ওকে, সেটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম তোমাদেরকে। আর এমনি নর্মালি দুটা কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি।
ওকে, একটা অন্যরকম সিচুয়েশন বা একটা বৈরী সিচুয়েশন যখন তৈরি হয় তখন কিন্তু, বা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন যখন তৈরি হয় তখন একজন মার্কেটার বাধ্য হয় এই ধাক্কা আর টানা কৌশল এই দুটাকে মিক্সড করে নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করতে। কিন্তু আসলে কিন্তু দুটা ভিন্ন স্ট্র্যাটেজি। তো প্রথমটা হচ্ছে আমার ধাক্কা স্ট্র্যাটেজি বা পুশ স্ট্র্যাটেজি, এবং পরবর্তীটা আমরা পড়বো সেটা হচ্ছে পুল স্ট্র্যাটেজি বা টানা কৌশল বলে। ওকে, তাহলে চলো দেখি নি যে প্রথম যেটা ছিল যে ধাক্কা বা পুশ স্ট্র্যাটেজি কৌশল কোনটা সেটা দেখি। ভোক্তাদের প্রয়োজন না জেনে অনুমানের উপর ভিত্তি করে পণ্য উৎপাদনকে ধাক্কা কৌশল বলে। কি করলাম আমি? ভোক্তাদের প্রয়োজন জানলাম না, না জেনে অনুমানের উপর ভিত্তি করে পণ্য উৎপাদন করলাম। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ধাক্কা কৌশল। ধাক্কা কৌশল হলো বন্টন প্রণালীর সদস্যদের সাহায্যে ভোক্তাদের কাছে পণ্যের চাহিদা সৃষ্টি করা। বাজারজাতকারী এই কৌশলের সাহায্যে পণ্যের চাহিদা সৃষ্টির জন্য এক্ষেত্রে প্রাথমিকভাবে ব্যক্তিক বিক্রয়, ট্রেড প্রমোশন কৌশল ইত্যাদি ব্যবহার করে থাকে। প্রণালী সদস্যদের বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে উদ্বুদ্ধ করে। সর্বোপরি প্রণালী সদস্যদের মাধ্যমে তাদের চাহিদা সৃষ্টির প্রতি সর্বশেষ গুরুত্ব দেয়। এক্ষেত্রে ব্যাপক হারে ব্যক্তিক বিক্রয় প্রসার ও ট্রেড কৌশল বেশি ব্যবহৃত হয় বা উপযোগী। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমার ধাক্কা কৌশল। এখানে তোমাকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে যে এইখানে দেখো কোন ধরনের তোমার বিক্রয়ের কি ধরনের তোমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো করে ওরা দেখো। ব্যক্তিক বিক্রয় করে, বিক্রয় প্রসার করে, ট্রেড কৌশল বেশি করে। এগুলো হচ্ছে করতেছে কোথায়? ধাক্কা কৌশলে। আর এখানে কি হইলো? ভোক্তাদের প্রয়োজন না জেনে অনুমানের উপর ভিত্তি করে পণ্য উৎপাদনকে কি বলে? ধাক্কা কৌশল বলে। ঠিক আছে, আচ্ছা এরপর চলো পরবর্তীটা দেখিনি। টানা বা পুল স্ট্র্যাটেজি বা টানা কৌশল। ওকে, এখানে কি হয় দেখো, ভোক্তা প্রয়োজন জেনে তাদের চাহিদা মতো পণ্য উৎপাদন করার কৌশলকে টানা বা পুল স্ট্র্যাটেজি বলা হয়। ওকে, সরাসরি চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয় প্ররোচিত করার উদ্দেশ্যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হলে তাকে টানা কৌশল বলে। বাজারজাতকারী এই কৌশলের সাহায্যে প্রথম পর্যায়ে সরাসরি ভোক্তাদের পণ্য ক্রয় উদ্বুদ্ধ করার চেষ্টা করে। এই পর্যন্ত যদি একটু আটকিয়ে রেখে আগের স্লাইডটাতে যাই তাহলে দেখো পুশ স্ট্র্যাটেজিতে কি হয়েছিল। ধাক্কা কৌশল হলো বন্টন প্রণালীর সদস্যদের সাহায্যে ভোক্তাদের কাছে পণ্যের চাহিদা সৃষ্টি করা। এখানে কিন্তু আমি সরাসরি ভোক্তাদের কাছে যাব না, মাঝখানে আমি বন্টন প্রণালীর সদস্য যারা ছিল তাদের কাছে যাব এবং তাদেরকে কিন্তু বেশি পরিমাণে পণ্য ক্রয় কিন্তু তাদেরকে আমি আগে আসলে উৎসাহিত করব। আচ্ছা, এরপর চলো আবার ফেরত যাই এটাতে। টানা এখানে কি হলো যে সরাসরি চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয় প্ররোচিত করার উদ্দেশ্যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হলে তাকে কি বললাম? টানা কৌশল বললাম বা পুল স্ট্র্যাটেজি বললাম। এখানে বাজারজাতকারী এই কৌশলের সাহায্যে প্রথম পর্যায়ে সরাসরি ভোক্তাদের পণ্য ক্রয় উদ্বুদ্ধ করার চেষ্টা করে। ভোক্তাদের প্ররোচিত করার লক্ষ্যে এখানে প্রাথমিকভাবে আমি খালি প্রাথমিক ভাগে বলে ফেলতেছি। আচ্ছা, প্রাথমিকভাবে বিজ্ঞাপন এবং ভোক্তা প্রমোশন, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার ইত্যাদি কৌশল প্রতি গুরুত্ব দেওয়া হয়। তাহলে কিসের উপর গুরুত্ব দিল? প্রাথমিকভাবে দিল হচ্ছে বিজ্ঞাপনের উপর, তারপর দিল ভোক্তা প্রমোশন, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার এগুলার উপরে। ভোক্তা প্রণালী সদস্যদের সাথে যোগাযোগ করে নিজেরা পণ্য ক্রয় চেষ্টা করে। প্রণালীর সদস্যদের উদ্বুদ্ধ করে ভোক্তাদের চাহিদা পূরণে সচেষ্ট উদ্যোগী হয়। বিজ্ঞাপন ও ভোক্তা প্রমোশন খাতে প্রচুর অর্থ ব্যয় করে। এক্ষেত্রে ব্যাপক হারে বিজ্ঞাপন, বিক্রয় প্রসার ও ভোক্তা প্রমোশন অধিক উপযোগী। তাহলে এই ক্ষেত্রে কোনগুলো বেশি অধিক উপযোগী? বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ভোক্তা প্রমোশন অধিক উপযোগী। বিজ্ঞাপন, বিক্রয় প্রসার ও ভোক্তা প্রমোশন অধিক উপযোগী। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা এখন বিস্তারিতভাবে জানবো সেই হাতিয়ারগুলো সম্পর্কে। বিজ্ঞাপন শাব্দিক অর্থে বিজ্ঞাপন হলো নির্দিষ্ট বিষয়ের দিকে জনগণের মন আকর্ষণ করা, অর্থ প্রদান করে গণমাধ্যমের সমূহের মাধ্যমে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য সেবা ধারণার নৈবর্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। কি করলাম আমি? অর্থ প্রদান করে গণমাধ্যমের যে মাধ্যম সমূহগুলো থাকে সেগুলোকে চিহ্নিত করে উদ্যোক্তা কর্তৃক পণ্য সেবা ধারণার নৈবর্তিক অর্থাৎ ইমপার্সোনাল বা নন পার্সোনাল উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। ওকে,
আচ্ছা, এরপর দেখো বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট উদ্যোক্তার পরিস্থিতি উপস্থিতি বাধ্যতামূলক। ওকে, উদ্যোক্তার নিজস্ব উপস্থিতি বাধ্যতামূলক। বিজ্ঞাপন প্রচারের জন্য প্রচার মাধ্যমকে অর্থ প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রচারণায় ব্যক্তি সরাসরি সংযুক্ত থাকে না বলে একে নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলে। বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় সম্পর্কে অবহিত করে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ প্রক্রিয়া। বিজ্ঞাপন জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয় বলে একে গণ উপস্থাপনও বলা হয়। বিজ্ঞাপন বাজেটের পরিমাণ নির্দিষ্ট করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করতে হয়, যেমন পণ্যের জীবনচক্র, মার্কেট শেয়ার ইত্যাদি। বিজ্ঞাপনের মাধ্যম বিভিন্ন রকম হতে পারে, যেমন প্রিন্ট অ্যাডভার্টাইজিং, ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং এবং অন্যান্য। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে বিজ্ঞাপন। যেমন দেখো, অর্থ প্রদান করলাম, গণমাধ্যমের একটা মাধ্যম চুজ করব, দেন আমি হচ্ছে উদ্যোক্তা কর্তৃক যে পণ্য সেবা ছিল সেটা ধারণাকে নৈর্ব্যক্তিক উপস্থাপনার মাধ্যমে জনগণকে জানাবো। ঠিক আছে, সেই পণ্য সেবার ব্যাপারে, সেটা হচ্ছে আমার বিজ্ঞাপন। ওকে, আচ্ছা, বিজ্ঞাপন হলো একটি একমুখী যোগাযোগ প্রক্রিয়া, আর এটা হইতেছে তোমার কি নৈর্ব্যক্তিক উপায়, আসলে ক্রেতাদেরকে তোমার এদের পণ্য সম্পর্কে কিন্তু আসলে অবহিত করা হয়। ওকে, আচ্ছা, এখন চলো জানি যে কিছু কিছু যে টাইপস ছিল আমার অ্যাডভার্টাইজিং এর, সেগুলা। প্রিন্ট অ্যাডভার্টাইজিং, সংবাদপত্র বিজ্ঞাপনের সবচেয়ে প্রাচীন মাধ্যম। বর্তমানকালে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে দৈনিক সংবাদপত্র সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। ঠিক আছে, মানে হচ্ছে সংবাদপত্র হচ্ছে আমার বিজ্ঞাপনের সবচেয়ে প্রাচীন মাধ্যম কিন্তু। ওকে, সকল ধরনের দ্রব্য ও সেবার প্রচারে সংবাদপত্র একটি স্বল্প সাপেক্ষ মাধ্যম। ওকে, মানে এখানে কিন্তু তোমাকে খুব বেশি একটা টাকা পয়সা তোমার ঢালতে হয় না এইখান থেকে তোমার পণ্য সম্পর্কে জানার জন্য। সংবাদপত্র সাধারণত শিক্ষিত লোকের কাছে সংবাদ বহনের জন্য অধিক উপযোগী, কারণ তুমি যদি পড়তেই না পারো তাহলে কিন্তু আমার সংবাদপত্রের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টটা করাটা এটা কোনো দিকেই যুক্তিযুক্ত নয়। ওকে ওকে এরপর দেখো সাময়িকী, সাম্প্রতিক বিষয় বলি বা অন্য কোনো বিষয় নিয়মিতভাবে প্রতি সপ্তাহে প্রতি মাসে বই আকারে প্রকাশ করা হয় তাকে সাময়িকী বলে। সাময়িকীতে উন্নত মানের কাগজে মোড়ানো রং বেরঙের চিত্রের মাধ্যমে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা হয়। প্রচারপত্র পণ্য সামগ্রীর বৈশিষ্ট্য, গুণগান, উপযোগী ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগের মানুষের নিকট প্রেরণ করাকে আবার কি বলা হয়? প্রচারপত্র বলা হয়। ওকে, তাহলে প্রচারপত্রটা এক কথা কি জানো? লিফলেট। ওই যে আমরা দেখো না যে রাস্তাতে যখন হাঁটি তখন অনেক ধরনের কালারফুল পেপার গুলো এসে দেয় লোকগুলো দাঁড়ায় দাঁড়ায়, তখন ওটার মধ্যে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে। এক একটা ধরো কোচিং সেন্টারে দেওয়া থাকে অনেক সময় তোমার, তারপরে বই খাতার দেওয়া থাকে, কম্পিউটারের দোকানে দেওয়া থাকে, তারপর কম্পিউটার কোর্সেস ব্যাপারে এক একটা কোচিং সেন্টারের কথা দেওয়া থাকে। এগুলো হচ্ছে তোমার এই যে প্রচারপত্র। এরপর দেখো, এ ধরনের প্রচারপত্র সাধারণত বিশেষ বিশেষ অনুষ্ঠানে জনবহুল স্থানে বিলি করা হয়। যেমন আমার এখন স্পষ্ট মনে আছে যে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তো এইচএসসি পরীক্ষা চলাকালীন কলেজে যেখানে আমার সিট পড়লো ওইখানে মানে এক্সামের পরে দাঁড়ানো পর্যন্ত যাইতো না, মানুষ এত হুমড়ি খেয়ে পড়তো স্টুডেন্টদের উপরে। এই তোমার বিক্রয় কর্মীগুলা এই সমানে লিফলেট দিতে থাকতো যে এবার তুমি অ্যাডমিশনের কোচিং কোথায় করবা, এইসব নিয়ে। সো এখানে কি বলো, বিশেষ বিশেষ অনুষ্ঠানে আসলে জনবহুল স্থানে বিলি করা হয়। তারপর দেখো, প্রচারপত্র বড় বড় হরফে পোস্টার লিখে বা ছাপিয়ে লোক চলাচলের স্থানে, বাস স্ট্যান্ড, রাস্তার মোড়ে টাঙ্গানো হয়। ও আচ্ছা, সরি, এটা প্রচারপত্র না, এটা প্রাচীর পত্র, আমি ভুল পড়ছি। প্রাচীর পত্রটা আসলে কি? এটা হচ্ছে আরেকটা, এতক্ষণ পড়লাম প্রচারপত্র যেটা কিনা সাময়িকীর মধ্যে পড়লো, সাময়িকীর মধ্যে। এখন আমরা পড়বো প্রাচীর পত্র। প্রাচীর পত্র হচ্ছে বড় বড় হরফে পোস্টার লিখে বা ছাপিয়ে লোক চলাচলের স্থানে, বাস স্ট্যান্ড, রাস্তার মোড়ে টাঙ্গানোকে প্রাচীর পত্র বলে। এক কথায় আমরা যে রাস্তার উপর যে পোস্টার গুলো দেখতে পারি সেটাই হচ্ছে আমরা প্রাচীর পত্র। বড় বড় অক্ষরে লেখা হয় বলে এটি সহজেই মানুষের নজরে আসে। ঠিক আছে, এরপর দেখো ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং। টেলিভিশন যেমন একটা ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং। টেলিভিশন বর্তমানকালে একটি অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে চমৎকারভাবে ভিডিও জনসাধারণের সামনে তুলে ধরা যায়। রেডিওর মাধ্যমে কম খরচে, আচ্ছা আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, হচ্ছে দুইটা আসলে, বুঝছো? একটা হচ্ছে টেলিভিশন আর একটা হচ্ছে রেডিও, কিন্তু আমরা আরেকটা পড়বো সেটার নাম হচ্ছে সিনেমা স্লাইড। ওকে, এই যে দেখো
প্রথমে আমরা পড়লাম হচ্ছে টেলিভিশন, এটা হচ্ছে 1 নাম্বার, তারপর রেডিও, এরপর হচ্ছে সিনেমা স্লাইড। তো টেলিভিশন হচ্ছে আমরা এক ধরনের ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং। এটা তো তুমি জানোই যে এখন কি হয়, আমরা টেলিভিশনের সামনে যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি ভিডিও আকারে সেগুলো আসতেছে সেটা। এরপরে দেখো রেডিও কি, রেডিও হচ্ছে কম খরচে, এর মাধ্যমে কম খরচে জনসাধারণের কাছে তথ্য ধরা যায়। ওকে, এখানে 15 হবে না, এটা ভুলে আসছে, তথ্য ধরা যায়। এর মাধ্যমে শুধুমাত্র অডিওর মাধ্যমে তথ্য তুলে ধরা যায়, ভিডিও দেখা যায় না। তোমরা জানো আসলে। এরপর দেখো সিনেমা স্লাইড কি। এক কথায় আমরা যখন মুভি দেখতে যাই তখন দেখবা ওই যে মুভিটা স্টার্ট হওয়ার আগে দিয়ে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমার স্ক্রিনে দেখা যায়। আবার মুভিটা যখন তোমার যে ইন্টারমিশনের পার্টে যখন যায় তখনও মাঝে মধ্যে কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলে, আবার শেষের দিকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলে, এগুলাকে আসলে বলা হয় সিনেমা স্লাইড। তবে মূলত হচ্ছে এগুলা তোমার ওই যে মুভিটা স্টার্ট হওয়ার টাইমটাতেই কিন্তু স্ক্রিনের মধ্যে উঠতে থাকে। সো এটা হচ্ছে আমার সিনেমা স্লাইড। এগুলো হচ্ছে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে। এরপর দেখো অন্যান্য, নিয়ন আলো একটা আছে, যেটা কি হয় দেখো শহরের আলো ঝলমল ব্যস্ততম রাস্তার পাশে বা মোড়গুলোতে ইলেকট্রনিক বাতির সাহায্যে প্রচার কার্য চালানো হয়, তাকে নিয়ন আলো বলে। ওকে, এরপর হচ্ছে আকাশ বিজ্ঞাপন। বিমানের সাহায্যে বা অন্য কোনো উপায়ে রঙিন গ্যাস আকাশে ছড়িয়ে দিয়ে পণ্য বা সেবার নাম বা পরিচয় অথবা প্রতিষ্ঠানের নাম পরিচয় প্রচার করা হলে তাকে আকাশ বিজ্ঞাপন বলে। অর্থাৎ ধরো আমি একটা নতুন কোম্পানি, আমার কোম্পানির নাম এবিসি, তো আমি ধরো এখানে একটা নতুন ধরনের কম্পিউটার ধরো আমি সেল করি সাপোজ। ওকে, সো আমি ওই কম্পিউটারের নাম, আমার কোম্পানির নাম আমি প্লেনের মাধ্যমে ধরো বা কোনো একটা যে কোনো কিছুর মাধ্যমে আকাশের মধ্যে ধরো ওই রং করে এটা এঁকে ফেললাম বা লিখে দিলাম। সো একজন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটবে হঠাৎ করে আকাশের দিকে চোখে পড়লে দেখবা এবিসি কোম্পানি, এর মালিকের নাম হচ্ছে ধরো এরকম, এটাতেই তুমি এই পণ্য পাবা। তো এত কিছু বৃত্তান্ত তো লেখা থাকে না, জাস্ট শুধু কোম্পানির নাম আর ধরো যে প্রোডাক্টটার প্রমোশন করতে চাচ্ছে সেটা সম্পর্কে একটু লেখা থাকে। এটা হচ্ছে তোমার আকাশ বিজ্ঞাপন। এটি হচ্ছে বিজ্ঞাপনের সর্বাধুনিক মাধ্যম। ওকে, এরপর দেখো আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে অনলাইন বিজ্ঞাপন। ওকে, তো অনলাইন বিজ্ঞাপন যেমন দেখো যে এখানে একটা আছে, এখানে একটা দাঁড়িয়ে হবে আসলে। অনলাইন বিজ্ঞাপন বর্তমান আধুনিক যুগে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন কার্যক্রম সম্পন্ন হয়। তোমরা জানো যেমন ইমেলের মাধ্যমে অনেক ধরনের বিজ্ঞাপন আসে, ফেসবুকে তো প্রতিনিয়ত আসতেই থাকে, মেসেঞ্জারে আসে, এবার তোমার নর্মাল মোবাইল টেক্সটেও কিন্তু আসতে থাকে এক একটা অ্যাডভার্টাইজমেন্টের কথাবার্তা। তো এগুলো হচ্ছে আমার কি অনলাইন বিজ্ঞাপনের মধ্যে পড়ে। এখন দেখো মনে রাখার জন্য কিছু ইনফরমেশন আমরা পড়বো। নতুন পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন অধিক উপযোগী। তোমাদের জন্য মূলত এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, পুরাতন পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে রেডিও, টেলিভিশন ছাড়া বিজ্ঞাপনে ব্যবহার করা যায় অন্য কিছু। দেখো এক্ষেত্রে ভোগ্য পণ্যের বিজ্ঞাপন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। শিল্প পণ্যের ক্ষেত্রে বিজ্ঞাপন খুব কম পরিমাণে ব্যবহৃত হয়। কোনো পণ্যের বাজার স্থানীয়ভাবে সীমিত হলে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়াই উত্তম। ওকে, আর কোনো পণ্যের বাজার সারা দেশব্যাপী বিস্তৃত হলে জাতীয় পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। আর সেই সাথে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি টেলিভিশনে বিজ্ঞাপন ব্যবহার করা যায়। ওকে, টার্গেট ক্রেতারা যদি শিক্ষিত হয় তবে সংবাদপত্র কিংবা অনলাইন কিংবা ম্যাগাজিন বিজ্ঞাপন ব্যবহার করা যায়। টার্গেট ক্রেতারা যদি নিম্ন শ্রেণীর হয় বা অশিক্ষিত হয় তবে রেডিও কিংবা টেলিভিশন বিজ্ঞাপন ব্যবহার করা উচিত। সার্বজনীন চাহিদাযুক্ত পণ্যের ক্ষেত্রে রেডিও, টেলিভিশন সংবাদ ব্যবহার করাই উত্তম। স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয় তবে সাময়িকী সাইনবোর্ড ব্যবহার করা অধিক লাভজনক। ওকে, যদি তোমার মনে করো পণ্যটাকে তুমি চাও যে লং টার্ম ভাবে ইউজ করতে বা লং টার্ম ভাবে যাতে মানুষজন জানে এটা সম্পর্কে, তখন তুমি সাময়িকী বা সাইনবোর্ড ব্যবহার করবা। ওকে, ক্রেতারা শহরে বসবাস করলে নিয়ন সাইন, গাড়ি বিজ্ঞাপন, সংবাদপত্র, সিনেমা স্লাইড, টেলিভিশন এগুলো ব্যবহার করাই উত্তম। আর যদি গ্রাম্য ক্রেতাদের জন্য হয় তখন তুমি রেডিও, মাইক প্রচারপত্র মানে মাইক, তারপর প্রচারপত্র ইত্যাদি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করাই উত্তম। ওকে, এরপর আসো বিক্রয় প্রসার বলতে কি বলে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক, যদি আন্ডারলাইন করি, স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার হলো পণ্য বা সেবা দ্রুত বৃদ্ধির প্রক্রিয়া।
বিক্রয় বাড়ানোর অনিয়মিত প্রক্রিয়া স্বল্পকালীন উদ্দীপনামূলক পন্থা কোম্পানি বিশেষ বিশেষ সময় পন্থা গ্রহণ করে নির্দিষ্ট সময়ের জন্য, যেমন টুথপেস্টের সাথে টুথব্রাশ ফ্রি, গুঁড়ো দুধের সাথে একটি গ্লাস ফ্রি, জিতে নিন পুরস্কার ঘোষণা, মেলায় স্টল ইত্যাদি কিন্তু বিক্রয় প্রসারের উদাহরণ। তুমি কি কখনো দেখছো যে 12 মাস ধরে ধরো একটা অফার চলতেছে যে এক প্যাকেট দুধের সাথে একটা গ্লাস ফ্রি? এটা কিন্তু না, একটা সীমিত সময়ের জন্য কিন্তু এরকম অফার দিয়ে থাকে। বিক্রয় প্রসার কার্যক্রমের পদ্ধতি সমূহ, যেহেতু আমাদের দুই ধরনের বাজার থাকে জানো, একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে তোমার ব্যবসায়ী বাজার, তাহলে এখন আমাদের বিক্রয় প্রসার কিন্তু দুই রকমেরই হয়ে থাকে মূলত। তো দেখে নি ভোক্তা বিক্রয় প্রসার কিরকম হবে। নতুন পণ্য উপস্থাপন সৌজন্যে পণ্য উপস্থাপনা, নমুনা বিতরণ, অর্থ ফেরত পদ্ধতি, মেয়াদি গ্যারান্টি প্রদান, এগুলো থাকবে ভোক্তা বিক্রয় প্রসারে। ওকে, তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা থাকবে। এরপর দেখো মূল্য হ্রাস, কুপন মূল্য হ্রাস, তারপর হইতেছে তোমার মোড়কীকরণ, বিক্রয়োত্তর সেবা, প্রদর্শনী, মেলা এইসব থাকবে হচ্ছে ভোক্তা বিক্রয় প্রসারের সময়। ওকে, এরপর দেখো ভোক্তাদের মনে অনুকূল মনোভাব তৈরি করা, উপহার প্রদান করা, শুভেচ্ছা জ্ঞাপন করা, সামাজিক কাজে অংশগ্রহণ করা, এইসব হচ্ছে আমরা বিক্রয় প্রসার করব কাদের জন্য? ভোক্তা বিক্রয় প্রসারের জন্য। ওকে, এরপর দেখো ব্যবসায়িক বিক্রয় প্রসার কোনগুলো। বিক্রয় প্রসারের অংশগ্রহণ, বিশেষ পুরস্কার দেওয়া, ব্যবসায়িক ছাড় দেওয়া, সহযোগিতামূলক বিজ্ঞাপন দেওয়া। এরপর দেখো অধিক পণ্য ক্রয় বিক্রয়। ওকে, অধিক পণ্য ক্রয় বিক্রয়, এখানে তুমি কি করবা, এই জায়গাটাতে যেটা হয়, তুমি ধরো যদি এরকম একটা অফার দিলা যে আপনি যদি এত অ্যামাউন্টে যদি প্রোডাক্ট কিনেন তাহলে আপনি এত% ছাড় পাবেন বা এত% এক্সট্রা জিনিস পাবেন এটার সাথে। সো এগুলো হচ্ছে অধিক পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে পড়ে। এরপর দেখো বিনামূল্যে প্রদান, প্রতিযোগিতার আয়োজন ও মধ্যস্থ ব্যবসায়ীকে সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম, পণ্য তথ্য দেওয়া, এইসব হচ্ছে আমার ব্যবসায়িক বিক্রয় প্রসারের মধ্যে পড়ে। ওকে, এরপর দেখো গণসংযোগ, কোম্পানি এবং বিভিন্ন জনগণের মধ্যে উত্তম সম্পর্ক সৃষ্টি, কর্পোরেট ভাবমূর্তি বৃদ্ধি এবং প্রতিকূল গল্প ও ঘটনা নিষ্পত্তিকরণ বা মোকাবেলা করার জন্য অনুকূল যে প্রচারণা গ্রহণ করা হয় তাকে গণসংযোগ বলে। গণসংযোগের হাতিয়ার সমূহগুলো হলো কমিউনিটি কর্মকাণ্ড, প্রকাশনা, বিশেষ ইভেন্ট সমূহ, পৃষ্ঠপোষকতা, সংবাদ ভাষ্য, সেবা কার্যক্রম, পরিচিতিমূলক মাধ্যমে প্রচার, অনলাইন যোগাযোগ ইত্যাদি। একটা কথা বলে তোমাদের মনে হয় একটু ইজি হবে এটা, যে অনেক সময় দেখবা যে কোনো একটা কোম্পানির ব্যাপার যদি কোনো রুমার্স ধরো মার্কেটে ছড়ায় পড়ে, তখন দেখবা সাথে সাথে তারা যারা হচ্ছে উঁচু লেভেলের আর কি, মানে অনেক ফেমাস বিজনেস অর্গানাইজেশন যারা, তারা দেখবা তোমার একটা পাবলিক রিলেশন বা হচ্ছে একটা কনফারেন্স ডাকে তারা, তখন সেই রুমার্স এর ব্যাপারে কথা বলার জন্য বা এটা আসলে কতটা ফেক কতটা রিয়েল এইসব ব্যাপারে কিন্তু তারা কথা বলে। এটা কিন্তু গণসংযোগ। ওকে, এটাকে গণসংযোগ বলা হয়। আচ্ছা, এরপর দেখো প্রচার অর্থ প্রদান ব্যতীত জনসমক্ষে পণ্য সেবা বা ধারণা উপস্থাপন করার জন্য গণমাধ্যম সমূহ সাহায্যে নৈর্ব্যক্তিক সংবাদ উপস্থাপনকে প্রচার বলে। এটি একটি নৈর্ব্যক্তিক পরিবেশ পদ্ধতি, গণমাধ্যমে কোনো পণ্য প্রতিষ্ঠান বা পণ্যের গুণাগুণ তুলে ধরা হয়। ওকে, এটির মাধ্যমে উপস্থিতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কোনো অর্থ ব্যয় করে না। এটা হচ্ছে আমার প্রচার। ওকে, যেমন তুমি এখন দেখবা যে হঠাৎ করে কোনো কোম্পানির অ্যাড না, হঠাৎ করে আসলো এখন যে করোনা ভাইরাস যেহেতু এখন চলতেছে, এখন এসে দেখবা হঠাৎ করে কেউ বলতেছে যে মাস্ক পরেন, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ইউজ করেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, এই যে কথাগুলো বললো এগুলো কিন্তু প্রচার। ওকে, এরপর দেখো ব্যক্তিক বিক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিক্রয় কর্মী সরাসরি ক্রেতা সাধারণের সামনে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপনের মাধ্যমে তাদেরকে উক্ত পণ্য ও সেবা ক্রয় প্ররোচিত করে। ওকে, বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার হচ্ছে ব্যক্তিক বিক্রয়, যার মাধ্যমে সরাসরি ক্রেতা সাধারণ পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়। ওকে, ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ের জন্য সরাসরি আহ্বান জানানো হয়। ব্যক্তিক বিক্রয় হচ্ছে পণ্য ও সেবার মৌলিক উপস্থাপনা, এটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। এর মাধ্যমে ক্রেতা সাধারণকে সরাসরি পণ্য ক্রয়ের জন্য আহ্বান জানানো হয়। এর মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা যায়। ওকে, আচ্ছা,
এরপরে দেখো আরেকটা টপিক আজকে, সেটা হচ্ছে বিক্রয়িকতা বা সেলসম্যানশিপ বলা হয় এটাকে। সম্ভাব্য ক্রেতা বিক্রয় কর্মী যে সকল কলা কৌশল ব্যবহার করে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয় প্ররোচিত করে, ওই সব কলা কৌশলকে আসলে বিক্রয়িকতা বলা হয়। ওকে, এর মাধ্যমে পণ্য ক্রয় প্ররোচিত করা হয়, অর্থাৎ ভোক্তাদেরকে পণ্য ক্রয় প্ররোচিত করা হয়। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের পণ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়। ওই যে আমার তোমার ব্যক্তিক বিক্রয় ছিল, সেখানে যে বিক্রয় কর্মী যে তোমার সরাসরি কথা বলতেছে কাস্টমারদের সাথে, তো তার তো কিছু গুণাগুণ বা কলা কৌশল বা তার তো নিজস্ব কিছু স্ট্র্যাটেজি এইসব তো রয়েছে, সেটাকে আসলে বিক্রয়িকতা বা সেলসম্যানশিপ বলে। আচ্ছা, এখন চলো একটু দেখে নিই বিক্রয় কর্মীর গুণাবলী সম্পর্কে। ওকে, তো একজন বিক্রয় কর্মীর বিক্রয়িকতা মেনটেন করার জন্য, অর্থাৎ সেলসম্যানশিপ বজায় রাখার জন্য বা দেখানোর জন্য তার কিন্তু কিছু পার্সোনাল কোয়ালিটিস দরকার। সেই কোয়ালিটিস সম্পর্কে আমরা একটু জানি। যদি বিক্রয় কর্মীর গুণাবলীর মধ্যে প্রথম বা প্রাথমিক যে গুণাবলীটা একদম সরাসরি চোখে পড়ে, সেটা হচ্ছে তার শারীরিক গুণাবলী কিরকম, যেমন তার স্বাস্থ্য, চেহারা, হাসি, ভাবভঙ্গি, মুদ্রা দোষ, সুকণ্ঠ, শ্রবণ শক্তি কেমন, তার দৃষ্টিশক্তি, পরিচ্ছন্নতা, এইসব হচ্ছে আমার একজন বিক্রয় কর্মীর শারীরিক গুণাবলীর মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, এরপরে দেখো মনস্তাত্ত্বিক গুণাবলী। একজন বিক্রয় কর্মী তার নিজের উপরে কেমন আশ্বাস রয়েছে, তার অধ্যাবসায়ের মাত্রা কেমন, সে কতটা প্রত্যয়ী, তার আন্তরিকতা কেমন, তার ব্যক্তিত্বটা কিরকম, মোহনীয় নাকি অনেক কর্কট টাইপের কিরকম, তারপর হচ্ছে কল্পনা শক্তি তার কেমন, শিক্ষা তার কেমন, এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক গুণাবলীর মধ্যে পড়ে। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝছো? যে ধরো কোয়েশ্চেন আসতে পারে যে শিক্ষা একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী, তখন কিন্তু বলবা মনস্তাত্ত্বিক গুণাবলী। ওকে, আচ্ছা, এরপর দেখো নৈতিক গুণাবলী কোনগুলা? সত্যবাদিতা, সরলতা, সততা, নির্ভরযোগ্যতা। এখানে দেখো আমার যেমন সবসময় একটা প্যাচ লেগে যেত এই জায়গাতে, আশ্বাস আর নির্ভরযোগ্যতা। আশ্বাস হচ্ছে মনস্তাত্ত্বিক, নির্ভরযোগ্যতা হচ্ছে নৈতিক। মনে রাখার একটা উপায় হচ্ছে, দেখো নির্ভরযোগ্যতাতে ন আছে এবং নৈতিকও ন আছে, আমি এভাবে করে মনে রাখতাম আর কি। আশ্বাসটা আসলে কিন্তু মনস্তাত্ত্বিক দিয়ে দিবা, নৈতিকের মধ্যে দিবা না। এরপর দেখো সামাজিক গুণাবলী, কথোপকথন, যোগ্যতা, মার্জিত, আদব কায়দা, সামাজিক মূল্যবোধ কিরকম, রসিকতা কিরকম, পেশাগত তার জ্ঞান কিরকম। তারপর দেখো, ও আচ্ছা সরি এইখানে একটা ভুল হয়েছে, বুঝছো? সামাজিক গুণাবলী হচ্ছে এতটুকু পর্যন্ত, আমি মুখে বলে দিতেছি, এটা কোনো ব্যাপারই না। এরপর তার আরেকটা গুণাবলী হচ্ছে পেশাগত জ্ঞান। ওকে, এখানে আসবে হচ্ছে, ধরো আমি যদি এইভাবে করে দিই, ওকে, তাহলে পেশাগত জ্ঞান, তাহলে তার কি দেখো পণ্য সংক্রান্ত তার জ্ঞান কিরকম, কোম্পানি সম্পর্কে সে কি জানে, হিসাব সংক্রান্ত জ্ঞান কিরকম, এগুলো হচ্ছে আমার পেশাগত জ্ঞান। তাহলে আমার মোট তোমার 5 ধরনের আসলে বিক্রয় কর্মীর গুণাবলী থাকে। প্রথমটা হচ্ছে শারীরিক গুণাবলী, ধরো আমি এখানে মার্ক যদি করে দিই 1 2, আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, ওকে 3 4, আর এইটা হচ্ছে আমার 5। সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ ভুল থাকতেই পারে, এটা থাকবে না, এটা খুবই আর কি রেয়ার হয়ে যায়, আসলে মানুষ মানে ভুল, তো কোনো কোনো জায়গাতে কিছু ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাও আমি মুখে আসলে বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো প্রথমে দেখো যেটা হলো শারীরিক গুণাবলী, এরপর হচ্ছে আমার মনস্তাত্ত্বিক গুণাবলী, এরপর নৈতিক গুণাবলী, সামাজিক গুণাবলী, এন্ড এরপরে দেখো পেশাগত জ্ঞান। এটার মধ্যে দেখো কি কি থাকবে, এটা হচ্ছে আমার পেশাগত গুণাবলী হবে, তার মধ্যে হবে পেশাগত জ্ঞান, পণ্য সংক্রান্ত জ্ঞান, কোম্পানি সম্পর্কে জ্ঞান, হিসাব সংক্রান্ত জ্ঞান। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের টপিক যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন, মানে ওই যে পরের যে হাতিয়ারটা ছিল সেটা। প্রত্যক্ষ বিপণন কি? তাহলে ডিরেক্ট মার্কেটিং বা প্রত্যক্ষ বাজারজাতকরণ বা সরাসরি বিপণন বা সরাসরি বাজারজাতকরণও বলা হয়। প্রত্যক্ষ বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে লক্ষ্যস্থিত ভোক্তাদের জন্য প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়।
প্রত্যক্ষ বিপণন হচ্ছে, যদি আমি আরেকবার বলি, এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে একজন মার্কেটার সে কি করবে, সরাসরি যোগাযোগের মাধ্যমে সে তার যে লক্ষ্যস্থিত অর্থাৎ যে টার্গেট মার্কেট তাদের সাথে সে তার পণ্য আর সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালাবে। ওকে, আচ্ছা এটা কি, এটা হচ্ছে একটি পারস্পরিক ক্রিয়াশীল ও সরাসরি যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে ভোক্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায় বা জানা যায়। ঠিক আছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছো যে আমি যে তোমাকে প্ররোচিত করতেছি, ধরো আমি একজন মার্কেটার, তুমি আমার কাস্টমার, আমি তোমাকে কিন্তু ইনফ্লুয়েন্স করতেছি প্রোডাক্ট কেনার জন্য। সো তোমার আসলে এটার প্রতি রিয়াকশনটা কি, এটা কিন্তু আমি এখনই বুঝতে পারবো। তুমি কি কিনবা নাকি কিনবা না, নাকি পরবর্তীতে কিনতে আসবা, এসব কিছু কিন্তু এখনই আমি তোমার এক্সপ্রেশন হোক, তোমার কথা বলার সবকিছু মিলাই কিন্তু আমি বুঝে ফেলতে পারবো। সো এরপরে দেখো, যে কোনো স্থান হতে সরাসরি বিপণন কার্যক্রম পরিচালনা করা যায়। ঠিক আছে, তো যে কোনো জায়গা থেকে আসলে প্রত্যক্ষ বিপণনটা করা যায়। এরপর দেখো, প্রত্যক্ষ বিপণন কেন বললাম যে কোনো জায়গা থেকে করা যায়, সেটা সম্পর্কে আমরা সামনে একটু জানবো। আচ্ছা এখন দেখো, আর একটু মানে একটা কি বলা যায় সেটাকে, খুব লোকাল যদি কিছু এক্সাম্পল বা কথা বলি, তাহলে দেখো মুখোমুখি বিক্রয় বা যে প্রত্যক্ষ বিপণন যেটা ছিল, এই পন্থা কি হয় আসলে, মানে মেইনলি বাংলাদেশে যেটা হয়ে থাকে আর কি, এখন তো আর ডেভেলপ হয়েছে, আগে যেটা হয়ে থাকতো সেটা দেখো, মুখোমুখি বিক্রয় এ পন্থায় বিক্রয় কর্মী ক্রেতা বাড়ি বাড়ি কর্মস্থলে ঘুরে ঘুরে পণ্য বিক্রয় করে থাকে। যেমন দেখো আমাদের দেশে তরি তরকারি, তারপর যে মাদুর বিক্রি করে, সংবাদপত্র দিয়ে যায়, বাচ্চাদের যে খেলনা টেলনা দিয়ে যায়, এগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই মুখোমুখি বিক্রয়ের মাধ্যমে বা প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে। সেই সাথে দেখো আরো কিছু তোমার ডিরেক্ট মার্কেটিং রয়েছে, যেটা হচ্ছে এখন আধুনিক যুগের জিনিসপত্র, যেটা হচ্ছে টেলিমার্কেটিং, সরাসরি ডার্ক মার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং, টেলিভিশন মার্কেটিং, কিওস্কি বাজারজাতকরণ, এবং হয়তো সামনে আরো আছে। প্রথমে দেখো টেলিমার্কেটিংটা কি, টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে টেলিমার্কেটিং বলে। ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, ফোনের মাধ্যমে তোমাকে ফোন দিয়ে বললাম যে আমাদের এই পণ্য আছে, আপনি কি ভাই, আপনি স্যার বা ম্যাম, ভাই তোর বলে না, এখন তো ফর্মাল হয়ে গেছে সবকিছু, ওখানে আসলে ফোন দিয়ে বলবে আর কি যে এই পণ্য আছে, এইটা আপনার এইরকম সুবিধা দিবে, আমরা আপনাকে এই সেবা দিব, এইটা আসলে টেলিমার্কেটিং এর মধ্যে পড়ে। ওকে, এবার দেখো সরাসরি ডাক মার্কেটিং, কোনো ব্যক্তির নিকট নির্দিষ্ট ঠিকানায় ডাক যোগে পত্র বিজ্ঞাপন বা নমুনা পণ্য প্রদানের মাধ্যমে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে সরাসরি ডাক মার্কেটিং বলে। অর্থাৎ তোমার বাসায় কলিং বেল প্রেস হলো, একটা লেটার আসলো, লেটারটা খুলে দেখলে একটা প্রোডাক্টের স্যাম্পল, এটা হচ্ছে সরাসরি ডাক মার্কেটিং এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে ক্যাটালগ মার্কেটিং, মানে ক্যাটালগ দেখে দেখে তুমি আসলে একটা কিছু পারচেস করবা। যেমন দেখো, ক্যাটালগ মার্কেটিং কোনো প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত মুদ্রিত ভিডিও অথবা ইলেকট্রনিক ক্যাটালগ দেখে ক্রেতারা পূর্ণ নির্বাচন করে টেলিফোনের মাধ্যমে পণ্য ক্রয় অর্ডার প্রদান করলে তাকে ক্যাটালগ মার্কেটিং বলে। এরপর হচ্ছে টেলিভিশন মার্কেটিং, এটা হচ্ছে যারা একদম যে ছোটবেলা থেকে 24 ঘন্টা যারা টিভি দেখতা, তারা হচ্ছে খুব ইজিলি দেখবা যে কিছু কিছু, আমি জানি না তোমরা এরকম দেখছো কিনা, আমার তো মনে হয় দেখছো। সো দেখতে পাবা যে ওই যে কি জানি নামটা, আমার কোম্পানির নামটা মনে নেই, তো যাই হোক ওইখানে হচ্ছে তোমার এরকম দেখা যেত যে প্রোডাক্ট বিক্রি করতো একদম অ্যাডভার্টাইজমেন্টের মতো, একটা অনুষ্ঠানের মতনই আসলে হইতো, যে ওখানে আসলে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছে, নিচে অনেকগুলো নাম্বার আসতো, এন্ড দেন তুমি ওখানে ফোন দিতা, দেন হচ্ছে তুমি অর্ডার প্লেস করতা। সো এটা হচ্ছে টেলিভিশন মার্কেটিং এর মধ্যে পড়ে। ওকে, সো আমি ছোটবেলায় এটা আসলে অনেক দেখতাম, ওই যে তোমার ওখানে অনেক কিছু দেখাতো এরকম যে সোফা, হঠাৎ করে এটাকে একটা বেড বানানো যায় এরকম, তো ওগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিতেই থাকতো, একটা অনুষ্ঠানের মতো করে হয়তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা করে হইতো। সো ওখানে নাম্বার টাম্বার দেওয়া থাকতো, তোমাকে হচ্ছে জাস্ট ওখানে একটা কল দিয়ে অর্ডারটা প্লেস করতে লাগতো। সো এটা হচ্ছে টেলিভিশন মার্কেটিং এর মধ্যে পড়ে। এরপর দেখো কিওস্কি বা কিওস্ক বাজারজাতকরণ, এটা হচ্ছে ওই যে তোমরা দেখবা জাপানে এটা হচ্ছে সবচাইতে বেশি, এখন সমগ্র দেশেই আছে, বাট প্রথম এটা জাপানে আসছিল, যে তোমার যে একটা মেশিন থাকবে, ভেন্ডিং মেশিন বলে এগুলাকে, এখানে তুমি জাস্ট টাকাটা ঢালবা, মানে কয়েন গুলা দিবা বা ডলার দিবা, দেওয়ার পরে তোমার ওখানে প্রোডাক্টটা এসে পড়বে, তুমি যে প্রোডাক্টটা সিলেক্ট করছো ওই প্রোডাক্টটা ওই বক্সের ভিতর থেকে বের হয়ে আসবে মেশিন থেকে। এখানে দেখো কি বললো, মেশিনের সাহায্যে পণ্য সংক্রান্ত তথ্য তুলে ধরে পণ্য ক্রয়ের অর্ডার গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় কিওস্ক বাজারজাতকরণ। এরপর দেখো আরেকটা আছে তোমার অনলাইন মার্কেটিং। ওকে, তো এখানে কি হয়, পারস্পরিক ক্রিয়াশীল
পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক উপায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগের প্রক্রিয়াকে অনলাইন বাজারজাতকরণ বা অনলাইন মার্কেটিং বলে। অনলাইন মার্কেটিং আন্তঃক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক উপায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ প্রক্রিয়া যে করা হয় সেটা কি আমরা কি বলি? অনলাইন মার্কেটিং বলি। অনলাইন মার্কেটিং হচ্ছে কম্পিউটার মাধ্যমে ইলেকট্রনিক উপায়। আমরা এখানে কি কি করব দেখো, ক্রেতা বিক্রেতার সাথে তো যোগাযোগের একটা ব্যবস্থা তো করবো, সেই সাথে ক্রেতা কি করতে পারবে? সহজে ও দ্রুততার সাথে পণ্য নির্বাচন করে ক্রয়ও করতে পারবে। এরপর দেখো, এর মাধ্যমে বিক্রেতা সহজে ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্যের অর্ডার গ্রহণ করতে পারে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করা সম্ভব। অনলাইন মার্কেটিং এখন এমন কেউ নাই যে জানে না অনলাইন মার্কেটিং কি। আমরা অনলাইনে যা শপিং করি সে সব কিছুই কিন্তু ওয়ান কাইন্ড অফ অনলাইন মার্কেটিং এর ভিতরেই পড়ে। তুমি প্রোডাক্টসগুলো দেখলা, দেখার পরে তুমি তাদেরকে বললা যে আমাকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন, বা অর্ডার প্লেস করে দিলে এসে পড়লো, সবকিছু অনলাইন মার্কেটিং এর মধ্যেই পড়ে আসলে। এখন দেখো, দুটা টার্ম সম্পর্কে আমরা জানবো। এটা জাস্ট মনে রাখার জন্য লেখা, বাট শুধু মনে রাখবো যে তা না, এক্সামের জন্য আমরা এটা মাথায় রাখবো। একটা হচ্ছে দেখো, পরিকল্পিত বিপণী কেন্দ্র। যে বিপণী কেন্দ্রে বিপণীগুলো অর্থাৎ যে সবগুলো থাকে সেগুলো আমরা কি করব? সুবিন্যস্ত থাকে এবং পার্কিং সুবিধা সহ কেনাকাটার অত্যাধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকে, তাকে পরিকল্পিতভাবে পরিকল্পিত বিপণী কেন্দ্র বলে। এটা হবে পরিকল্পিত বিপণী কেন্দ্র। ওকে, পরিকল্পিত বিপণী কেন্দ্রের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে। এইখানে উন্নত মানের পণ্য, তারপর হচ্ছে পার্কিং এর সুব্যবস্থা এগুলো থাকে, ব্যাংক এটিএম বুথের থাকে, বুথের ব্যবস্থা থাকে, তারপর নিরাপত্তামূলক ব্যবস্থা থাকায় তার জন্য এইসব জায়গাতে হচ্ছে খুব ইজিলি একজন কাস্টমার কেনাকাটা করতে পারে। এখানে আবার কি থাকে দেখো, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকে, ঠিক আছে। তারপর হইতেছে তোমার এই সবগুলোতে আসলে দেখা যায় যে মানে এই যে তোমার পরিকল্পিত বিপণী কেন্দ্র যেখানে, এখানকার যে সবগুলো থাকে সেই জায়গাতে তোমার অনেক বিনোদনের, তারপর অনেক অত্যাধুনিক ফিচার্স ফুল, তারপর তোমার কোয়ালিটি ফুল প্রোডাক্টস কিন্তু থাকে, ঠিক আছে। এই ধরনের বিপণীতে উন্নত যোগাযোগ ও পরিকল্পনা ও পরিবহনের ব্যবস্থা থাকে। এক কথায় আমরা যে আমাদের দেশে যে বড় বড় শপিং সেন্টার গুলো সেগুলো কিন্তু এক কাইন্ড অফ পরিকল্পিত বিপণী কেন্দ্র। এই যে তোমার যমুনা ফিউচার পার্ক, তারপর যে বসুন্ধরা সিটি, এগুলো কিন্তু সবই তোমার পরিকল্পিত বিপণী কেন্দ্র। কারণ এখানে দেখো তোমার কি কি থাকে, সবগুলা খুব সুন্দর করে সাজানো, এক একটা খুব সুন্দরভাবে লেআউট গুলো কিন্তু তৈরি করা এদের, মানে কোন ফ্লোরে কি কি থাকবে না থাকবে সবকিছু। তারপর দেখো যে পার্কিং সুবিধা থাকে। এরপর হচ্ছে এখানে তোমার এটিএম বুথের ব্যবস্থা আছে। তারপরে পণ্যগুলোও কিন্তু অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে, সিকিউরিটি আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গাটা আছে। এই জন্য এটা কি আমার পরিকল্পিত বিপণী কেন্দ্র। আরেকটা টার্ম যেটা আজকে জানবো সেটা হচ্ছে গ্রিন মার্কেটিং। যে প্রক্রিয়ায় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশ বান্ধব পণ্য বিতরণ করা হয় তাকে গ্রিন মার্কেটিং বলে। রিসাইক্লিং প্রক্রিয়া ব্যবহৃত পণ্য ব্যবহারের উপযোগী করা হয়, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় এবং সামগ্রিকভাবে পরিবেশের প্রতি সচেতন থেকে পণ্য উৎপাদন ও বিপণন করা হয়। এক কথায় তুমি গ্রিন মার্কেটিং এ অ্যাজ আ মার্কেটার কি করবা? গ্রিন মার্কেটিং আমাকে কি শিখালো? অ্যাজ আ মার্কেটার আমি কি করব? আমি ওই পণ্য বাজারজাতকরণ করব যে পণ্য হচ্ছে পরিবেশের জন্য ভালো, ক্ষতিকারক না বরঞ্চ ভালো। ওকে, কোনো ধরনের ক্ষতি হবে না আমার এনভায়রনমেন্টে, এরকম পণ্য যখন আমি বাজারজাতকরণ করব সেটা বা সেটা রিলেটেড যত আমি অ্যাডভার্টাইজমেন্টও যদি দিই, এই সব কিছু আমার কি হবে? গ্রিন মার্কেটিং এর মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আজকের আমাদের মূলত লেকচার নাম্বার 8, যেখানে আমরা জানলাম এই বিক্রয় প্রসার সম্পর্কে, এই প্রসারের হাতিয়ারগুলোর সম্পর্কে, তারপর আমরা কিছু নতুন নতুন টার্মসগুলোর সম্পর্কে জানলাম, কিছু স্ট্র্যাটেজি জানলাম, 2 ধরনের স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকে একটা জিনিস তোমরা একটা লক্ষ্য করে থাকবা, আজকেরটাতে কোনো মগজ ধোলাই পার্ট নাই। কারণ হচ্ছে এইখানে মগজ ধোলাই পার্ট না দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে ভালো মতো করে ভিতরে তোমরা দেখেছো যে কত ইম্পর্টেন্ট লাইন ছিল, এগুলো যাতে একটু মেমোরাইজ করে ফেলতে পারো।
মেমোরাইজ করে তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যত কোয়েশ্চেন্স আছে এবং কোয়েশ্চেন ব্যাংকে যত কোয়েশ্চেন থাকে সেগুলো সলভ করবা। কিন্তু সেটা করার আগে অবশ্যই আমাদের যে এই স্লাইডটা রয়ে গেল বা এই ভিডিওটা রয়ে গেল সেটা এবং টেক্সট বুক থেকে এই টপিকগুলো ধরে ধরে কিন্তু পড়বা, ঠিক আছে? তো এগুলো পড়ার পরে তোমরা ওই কোয়েশ্চেন্সগুলো আগে সলভ করবা। এর জন্য মূলত আমি আজকে একটু ব্যতিক্রম রাখলাম এবং এইখানে কোনো মগজ ধোলার পার্টটা আমি রাখলাম না, ঠিক আছে? তাহলে আমি আশা করব যে তোমরা আজকের লেকচারটা বুঝতে পারছো। হ্যাঁ, কিছু জায়গায় কিছু ভুল টুল ছিল, সেগুলো হচ্ছে আমি মুখে মুখে বলে দিয়ে ঠিক করার চেষ্টা করছি, সেগুলো তোমরা বুঝে নিবে আসলে। আর হচ্ছে আর কি বলা যায়, হ্যাঁ আরেকটা কথা তো অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে অনেক বেশি করে প্রিপারেশন নাও, অনেক বেশি প্র্যাকটিস করো। প্রিপারেশন নাও কথাটার অর্থটাই হচ্ছে প্র্যাকটিস করো অনেক বেশি। কি প্র্যাকটিস করবা? একই পড়া বারবার প্র্যাকটিস করার দরকার নেই, তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। আমি কিন্তু প্রত্যেকটা লেকচারই একই কথা বলি, লেকচার ওয়াইজ মানে সবগুলো তুমি দেখবে একই কথা আমি বলি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, এটাই হচ্ছে আমার মূল কথাই থাকে। যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, নতুন নতুন টার্মস জানবা, যেগুলো তুমি জানো সেগুলো তোমার আরো একদম ঝালাই হয়ে যাবে মাথায়, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো আজকে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট লেকচারে খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম এন্ড হচ্ছে আল্লাহ হাফেজ।